নমস্কার, আমি দেবস্মিতা। আচ্ছা, পুতুল নিয়ে তো অনেক রকম গল্প সিনেমা শুনেছেন, দেখেছেন। আজকের গল্পটা শুনে দেখুন তো, ঠিক এই ধরনের অস্বস্তি আপনার এর আগে হয়েছে কিনা। আজ আমরা শোনাবো লেখিকা মোহনা দেবরায়ের লেখা ক্রীড়নক। শিগগির একটা সাবস্ক্রাইব করে দিয়ে কানে হেডফোন লাগিয়ে বসে পড়ুন। শুরু করছি আজকের গল্প, লেখিকা মোহনা দেবরায়ের লেখা ক্রীড়নক। ও মাসি মাসি, আর কতদিন? তুমি যে সেদিন বললে আমরা ভালো খাবার খাবো। এই কটা দিন যা রান্না হচ্ছে, চুপচাপ সোনামুখ করে খেয়ে নাও মা। বোনকে নিয়ে মা ভালোই ভালোই বাড়ি ফিরে আসুক, তারপর আবার আমরা ভালো ভালো খাবার খাবো। কবে আসবে মা? আর ভালো লাগছে না আমার। অমন করে না সোনা, খেয়ে নাও এখন। একটু অভিমান হয় ঋত্বিকার। প্রায় এক সপ্তাহ ধরে প্রতিদিন এই একঘেয়ে ডাল, আলু ভাজা আর ডিম খেয়ে খেয়ে জিভে একেবারে চড়া পড়ে গেছে তার। বাবাকেও রোজ একই জিনিস খেতে হচ্ছে, কিন্তু তার তো কোনো ভ্রূক্ষেপই নেই। খাবার দাবারের ব্যাপারে কোনোদিনই বিশেষ খুঁতখুঁতে নন বাবা, আর এখন তো কোনো কথাই বলেন না খেতে বসে। শান্তা মাসির কাছেই তাই ঋত্বিকা অভিযোগ করেছে বেশ কয়েকবার, কিন্তু মাসির সেই এক কথা। হাসপাতালে গিয়ে তোমার মায়ের একটা কঠিন অসুখ হয়েছে, তাই তো তোমার বাবা সারাক্ষণ চিন্তা করেন। দেখো না, কারোর সঙ্গে বিশেষ কথাবার্তা বলেন না। কথাটা অবশ্য একেবারেই সত্যি। বাবা এখন কারো সঙ্গেই কথাবার্তা বিশেষ বলেন না। কথা বেশিরভাগই হয় ফোনে, আর সেটাও নেহাত কাজেরই কথা। প্রত্যেকটা ফোন রেখেই বাবা আরও একটু গম্ভীর হয়ে যান। মা এই কদিন বাড়ি নেই বলে এখন কদিন বাড়িতেই রয়েছে শান্তা মাসি। মা বাড়িতে থাকলে যে খাটে মা আর ও শোয়, সেই খাটে ঋত্বিকার পাশেই শান্তা মাসিকে শুতে বলেছিলেন বাবা, কিন্তু মাসির তাতে ঘোর আপত্তি। ওই ঘরের মেঝেতে বিছানা পেতে শুচ্ছে সে। ঋত্বিকাদের খাটটা বেশ বড়, ওর পড়ে যাওয়ার একটা ভয় আছেই। অগত্যা অনেকগুলো বালিশ, কোলবালিশের ব্যবস্থা করে দেওয়া হয়েছে ওর চারপাশে। ঋত্বিকা কবার মাসিকে বলেছে, ও মাসি মাসি, এসো না গো, এত বড় খাটে একা শুতে আমার ভয় লাগে। কিন্তু মাসির সেই এক গুণ, সব সময় একই কথা। এসব বলে না সোনা, আমি কখনো এই খাটে শুতে পারি? এখন কটা দিন একটু কষ্ট করে নাও, এরপর তোমার নার্সিংহোম থেকে ফিরে এলে তিনজনকে এই খাটেই শুতে হবে। মা ছাড়া নতুন আরও কারোর সঙ্গে খাট ভাগ করে নিতে হবে, এই বিষয়টা প্রথমে একটুও পছন্দ হয়নি ঋত্বিকার। কিন্তু এই কদিন একা একা শুতে আরও বেশি খারাপ লাগছে। সমানে মনে হচ্ছে অন্তত বিনুকে নিয়েও যদি শোয়া যেত। আর এখন তো মনে হচ্ছে একা শোয়ার চাইতে তিনজন শোয়াও ঢের ভালো। ঋত্বিকাদের বাড়িটা বেশ ছড়ানো। ও ঠাকুরদা অনেক শখ করে তৈরি করেছিলেন। 2 তলা, আর উপরে বিরাট ফুটবল মাঠের মতো ছাদ। মাকে ছাড়া সারাদিন গোটা বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, তাই দিনের বেশিরভাগ সময়টা ঋত্বিকা একটা নির্দিষ্ট ঘরে কাটায়, ওর খেলার ঘরে। যে সিঁড়িটা সোজা ছাদে উঠে গেছে, তার মাঝখানে চাতালে একটা ছোট্ট একটেরে ঘর। সেই ঘরেই ঋত্বিকার সমস্ত খেলার জিনিসপত্র আর কিছু বই টই রাখা। এখন স্কুলে গরমের ছুটি চলছে, তাই পড়ার চাপ খুব বেশি নেই। দিনে মাত্র ঘন্টা দিনেক সময় দিলেই হোমওয়ার্ক আর প্রজেক্টের কাজ ভালোভাবে এগিয়ে যায়। বাকি পুরো সময়টা ওর অখণ্ড অবসর। মা হাসপাতালে যাওয়ার পর থেকেই ওর অবসরের সঙ্গী শুধু গল্পের বই আর ওই ঘরটা। আরও ভালো করে বলতে গেলে ওই ঘরের একখানা বিশেষ জিনিস, একখানা পুতুল। বিনুকে ঋত্বিকা পেয়েছিল মাস 4 আগে।
ওর ৮ম জন্মদিনে। তখন কোন এক আত্মীয় যেন দিয়েছিল পুতুলটা। গিফট র্যাপের গায়ে কোনো নাম ছিল না, তাই অতজন নিমন্ত্রিতের মধ্যে আদৌ কে দিয়েছে সেটা ওরা বুঝে উঠতে পারেনি। অবশ্য এমন কিছু আহামরি ব্যতিক্রমীয় নয় পুতুলটা, একটা সাধারণ তুলোর পুতুল, তবে বেশ বড় সাইজের। জিনিসটা দেখে ওর মা সুলগ্না একটু অবাক হয়ে বলেছিল, বছর 15 আগে বাজারে এই পুতুল খুব উঠেছিল। বাবা, এখনো এর চল আছে নাকি? জানতাম না তো। ঋত্বিকার কিন্তু খুব পছন্দ হয়েছিল বিনুকে, তাই তারপর থেকেই সারাক্ষণ সেটাকে নিজের সামনে বসিয়ে রেখে আপন মনে বক বক করে। সে সারাক্ষণ আগলে আগলে রাখে পুতুলটাকে। তবে এই বয়সের অনেক বাচ্চাই এমনটা করে থাকে। তাছাড়া পুতুলটা ওর কথার উত্তর দেয় বা ওর সাথে গল্প করে, এরকম কোনো অস্বাভাবিক দাবি ঋত্বিকা করেনি। তাই অরূপ সুলগ্নাও এর মধ্যে অস্বাভাবিক কিছু দেখতে পায়নি। বিনুই তাই এখন ঋত্বিকার অবসর বিনোদনের সবচেয়ে বড় সঙ্গী। আরও কদিন পরে অবশেষে হাসপাতাল থেকে বাড়ি এলো মা। কোলে একটা কাপড়ের বান্ডিল, ওটা নাকি ঋত্বিকার নতুন বোন। মায়ের খুব বেশি কাছে যেতে ঋত্বিকা সাহস পায়নি। হাসপাতাল থেকে আসার পরে মাকে খুব দুর্বল লাগছিল, কিন্তু তবুও কোলের ওই পুচকেটাকে এক মুহূর্তের জন্য কাছ ছাড়া করছিল না। রাত্রিবেলা ঘুমানোর আগে সুলগ্না নিজেই ডাকলো মেয়েকে, রিঙ্কা, একবার এদিকে আয় তো মা। ঋত্বিকা কোনো কথা না বলে মায়ের কাছে এসে দাঁড়ায়। খাটের ওপর হাত রেখে সুলগ্না বলে, বস। খাটের এক কোণে বসে পড়ে ঋত্বিকা। এবার খাটের মাঝামাঝি একটা জায়গার দিকে আঙুল দেখায় সুলগ্না। এই যে, এটা কে বলতো? মায়ের আঙুল অনুসরণ করে সেদিকে তাকায় ঋত্বিকা। প্রচুর বালিশ আর পাশ বালিশ দিয়ে একটা বেষ্টনী তৈরি করা হয়েছে সেখানে। এই বালিশগুলোই গতকাল পর্যন্ত ঋত্বিকাকে খাট থেকে পড়ে যাওয়া থেকে আটকেছে। আর আজ সেই বেষ্টনীর মধ্যে হাত পা ছড়িয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ওটা কি? এক পলকের জন্য সেই দিকে তাকিয়ে ভীষণ চমকে যায় ঋত্বিকা। ওর বিনুকে এখানে এনে রাখলো কে? দুহাতে চোখ দুটো রোগড়ে নিয়ে আবার সেদিকে তাকায় ঋত্বিকা। না, বিনু নয়। এই কাপড়ের পুঁটলিটাকে বিনুর চেয়ে অনেক বেশি মানুষ মানুষ দেখতে। কি রে বল, ওটা কে? বনু। ঠিক বলেছিস, তোর ছোট্ট বনু। যখন ও বড় হবে, হাঁটতে শিখবে, স্কুলে ভর্তি হবে, তখন কোনো পরীক্ষায় খুব ভালো নম্বর পেয়ে কিংবা ধর স্যার ম্যামের কাছে বকুনি খেয়ে এসে কার সাথে ওর দুঃখ আর আনন্দগুলো শেয়ার করবে বলতো? আমার কাছে। ঋত্বিকার কণ্ঠস্বরে স্থির প্রত্যয়ের স্পর্শ। মেয়ের দৃঢ়তা দেখে বেশ খুশি হয় সুলগ্না। বাড়ির পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তাহলে খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হবে না ঋত্বিকাকে। একটু নিশ্চিন্ত বোধ করে সে। একটু থেমে আবার বড় মেয়ের দিকে তাকায়। আচ্ছা শোন রিঙ্কা, আজ থেকে এই ঘরে আমরা 3 জন শোব। বনু শোবে দেওয়ালের দিকে, আমি মাঝে, আর তুই এই দিকটায়। আমি ধারে? ঋত্বিকার কণ্ঠস্বর যেন একটু আহত শোনায়। এমনি সময় তাকে কোনোদিন মা খাটের ধারে শুতে বলেনি, বরং বারণ করেছে। অথচ আজ হঠাৎ নিজে থেকেই তাকে ধারে শুতে বলছে। সুলগ্না একটু অস্বস্তিতে পড়ে যায়, সামলে নিয়ে বলে, হ্যাঁ, আসলে বনু ছোট তো, ধারে শুলে পড়ে যেতে পারে রাতে। তুই ভয় পাস না, তোর দিকে আমি প্লাস্টিকের কয়েকটা চেয়ার রেখে দেব। আচ্ছা মা, বনুর নাম ঠিক করা হয়েছে? হ্যাঁ, আমি একটা নাম ভেবেছি, দেখ তো তোর পছন্দ হয় কিনা। কি নাম? বিনতা। নামটা শুনে কেন যেন একটু চমকে ওঠে ঋত্বিকা।
কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থেকে বলে, খুব পছন্দ হয়েছে। ছোট মেয়েকে নিয়ে সুলগ্না বাড়ি ফেরার পরে কেটে গিয়েছে বেশ কিছুদিন। এখনো দিনের বেশিরভাগ সময়টাই পুতুলের ঘরে কাটায় ঋত্বিকা। বনুর জন্য এখন একজন আয়ামাসিকে কাজে রাখা হয়েছে। তাছাড়া দিনের বেলাটা সাহায্য করার জন্য শান্তামাসি তো থাকেই। বেশ কিছুদিন পর একদিন ছাদে যাওয়ার পথে থমকে দাঁড়িয়ে পড়ে সুলগ্না। সিঁড়ির চাতালের ঘরটা থেকে একটানা কথার শব্দ ভেসে আসছে, যেন কেউ এক নিঃশ্বাসে কথা বলে চলেছে অনবরত। একটু অস্বস্তি হয় সুলগ্নার। ওই ঘরে তো ঋত্বিকা ছাড়া কেউ নেই। ঘরের দরজা ভেজিয়ে রাখা, ছিটকিনি দেওয়া নেই, তবুও দুম করে ঢুকে না পড়ে আস্তে আস্তে ঘরের দরজায় টোকা দেয় সুলগ্না। কথার আওয়াজটা থেমে যায় সহসা। কয়েক মুহূর্ত পরে দরজাটা খুলে যায়। দরজার ওপারে দাঁড়িয়ে আছে ঋত্বিকা। মেয়েকে দেখে অস্বস্তিটা যেন একটু বেড়ে যায় সুলগ্নার। ঋত্বিকার চোখে কি হালকা বিরক্তির আভাস? অস্বস্তিটা মনে চেপে রেখে কোনো রকমে মুখে হাসি টেনে সুলগ্না প্রশ্ন করে, কার সঙ্গে কথা বলছিস রিঙ্কা? খুব চাপা গলায় একটা অস্পষ্ট উত্তর আসে ঋত্বিকার কাছ থেকে। সুলগ্নার এক মুহূর্তের জন্য মনে হয় ঋত্বিকা যেন বলল, বনুর সঙ্গে। সে আবার প্রশ্ন করে, কার সঙ্গে? বিনুর সঙ্গে। ও, তোর ওই পুতুলটা? ঋত্বিকা কোনো উত্তর দেয় না। সুলগ্না বুঝতে পারে মনের অস্বস্তিটা প্রকট থেকে প্রকটতর হচ্ছে ক্রমশ। গলাটাকে যতটা সম্ভব স্বাভাবিক রেখে সে মেয়েকে প্রশ্ন করে, ও কি তোর সঙ্গে কথা বলছিল? ও কি কথা বলতে পারে নাকি? ঋত্বিকার বিস্ময় দেখে ভেতরে ভেতরে নিশ্চিন্ত হয় সুলগ্না। যাক, ভয়ের তাহলে কিছু নেই। তবু কোনো এক অজ্ঞাত কারণে মেয়েকে একা রেখে যেতে কিছুতেই মন সায় দেয় না তার। সঙ্গে করে নিচে নিয়ে যেতে ইচ্ছে হয়। আচ্ছা, আমার সঙ্গে একটু আয় তো বাবু। তোর বনু ঘুমোচ্ছে তো, শান্তামাসি অবশ্য বসে আছে পাশে, তবে তুই এলে একটু মাসিকে বাজারে পাঠাতে পারি, আর আমিও স্নানটা সেরে নেবো আর কি। কেন, আয়া মাসি নেই? না রে, আজও পারবে না। ওর মায়ের গোড়ালির হাড়টা ভেঙেছে, তাই মাকে নিয়ে খুব দৌড়োদৌড়ি করতে হচ্ছে ওকে। কথাটা অবশ্য পুরোপুরি সত্যি নয়। দীপা, মানে যে মহিলাটি সদ্যজাতর দেখাশোনা করে, তার মা গতকাল পড়ে গিয়েছেন বাথরুমে। তাঁর গোড়ালিতে চোটও লেগেছে খুব, তাই আজ মাকে এক্সরে করাতে নিয়ে গিয়েছে দীপা। এত অবধি সত্যি, তবে তাঁর মুখে চোটের বর্ণনা শুনে নিজস্ব অভিজ্ঞতা থেকে সুলগ্না একরকম নিশ্চিত যে হাড়টার কিছু ভাঙেনি, খুব খারাপ ধরনের চোট লেগেছে খালি। তা সত্ত্বেও মেয়েকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্যই সে কথাটা এইভাবে বলল। আসছি, সংক্ষেপে উত্তর দিয়ে ফের ঘরে ঢুকে যায় ঋত্বিকা। নিচু হয়ে কি যেন করে, তারপর বেশ কিছুক্ষণ পর বেরিয়ে আসে। দরজাটা ভেজিয়ে দেয় সাবধানে। সুলগ্না এক ঝলক উঁকি দিয়ে দেখতে পায় ভিতরে সেই তুলোর পুতুলটাকে যত্ন করে একখানা চাদর বুক অবধি চাপা দিয়ে শুইয়ে রেখে এসেছে ঋত্বিকা। একসঙ্গে নিচে নেমে আসে মা মেয়ে। যা, গিয়ে বনুর কাছে বস। ঋত্বিকা দেখে আগের দিনের মতোই অনেকগুলো বালিশের ব্যারিকেডের মাঝখানে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ছোট্ট বিনতা। ঋত্বিকাকে দেখে ঠোঁটে আঙুল চাপা দিল শান্তামাসি। এর মানে ঋত্বিকা জানে বনুর কাছে বেশি আওয়াজ করা যাবে না, তাহলেই ওর ঘুম ভেঙে যাবে। যথাসম্ভব নিঃশব্দে উঠে বেরিয়ে গেল মাসি। লক্ষ্য রাখিস কিন্তু মা, আর দরকার হলে একবার চেঁচিয়ে আমাকে ডাকিস। আমি যাই তাহলে। সুলগ্নাও বেরিয়ে যায় ঘর থেকে। মা বেরিয়ে যাওয়ার পর স্থির দৃষ্টিতে
বনুর ছোট্ট শরীরটার দিকে তাকিয়ে বসে থাকে ঋত্বিকা। বসে থাকতে থাকতে কেমন যেন ঘুম এসে যায় ওর। চোখের পাতা দুটো জুড়ে আসে ওর অজান্তেই। হঠাৎ একটা অদ্ভুত অস্বস্তিতে সজাগ হয়ে বসে ও। বনু জেগে গেছে। হাত পা নাড়ছে না ঠিকই, কিন্তু শটান তাকিয়ে আছে ওর দিকে। একটু ঘাবড়ে যায় ঋত্বিকা। দেখে বনুর চোখের পাতা পড়ছে না একবারও। এমনিতে ভালো করে না ধুয়ে যে কোনো হাত বনুর গায়ে দিতে বারণ করেছে মা। তাই একটা দ্বিধাগ্রস্ত করতল পাশের বালিশটার উপর রাখে সে। খুব মৃদু স্বরে ডেকে ওঠে, বিনু। ছোট্ট বিনতার মুখে কোনো ভাবান্তর দেখা যায় না। তার স্থির নির্নিমেষ দৃষ্টি ঋত্বিকার উপর আবদ্ধ। হাতের তালুটাকে বোনের চোখের সামনে ধরে দুবার নাড়ায় সে। সদ্যজাতের মুখে সাধারণত কোনো অভিব্যক্তি ফোটে না, তবুও ঋত্বিকার স্পষ্ট মনে হলো এক চিলতে হাসি যেন ফুটে উঠেছে তার বোনের মুখে। সে আবার ডাকলো, বিনু, বিনু, তুই এখানে এলি কেমন করে? তুই এখানে? তাহলে তাহলে বনু কোথায়? পাগলের মতো বোনের মুখের উপর আরও ঝুঁকে পড়ে সে। দেখে সদ্যজাত বিনতার শরীরটা তুলোর মতো নরম হয়ে গিয়েছে, চোখ দুটো পুতুলের মতোই ভাষাহীন। এটা তো বিনুই। সারা শরীর শিরশির করে ওঠে ঋত্বিকার। কি করছিস রিঙ্কা? দরজার কাছ থেকে মায়ের আর্ত স্বর শুনে চকিতে সেদিকে মুখ ফেরায় ঋত্বিকা। স্নান করতে করতে বারবার সুলগ্নার মন চলে যাচ্ছিল শোয়ার ঘরের দিকে। ঘুমন্ত বাচ্চাটাকে ওর দিদির কাছে ছেড়ে এসে কিছুতেই নিশ্চিন্ত হতে পারছিল না সে। কোনো রকমে একখানা বাথরোব জড়িয়ে নিয়ে সে বাথরুম থেকে বেরিয়ে আসে। আর তারপর ঘরে ঢুকে যে দৃশ্যটা দেখে সেটা কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দেয় তার হৃদস্পন্দন। ঋত্বিকা খুব বিপজ্জনকভাবে ঝুঁকে আছে বিনতার মুখের উপর। দুজনের নাকের মধ্যে দূরত্ব কয়েক ইঞ্চির বেশি নয়। খুব মনোযোগ দিয়ে কি যেন দেখছে সে। কি করছিস রিঙ্কা? বনুর ওপরে তো ঝুঁকে পড়েছিস কেন? নিজের গলাটা আর্তনাদের মতো শোনায় সুলগ্নার কানে। চকিতে মুখ ফেরায় ঋত্বিকা। ঘোর লাগা গলায় বলে ওঠে, বিনু, বিনু তাকিয়েছিল। বিনু নামটা শুনে একটু থমকায় সুলগ্না, কিন্তু প্রশ্ন করতে গিয়েও নিজেকে সামলে নেয় সে। বিনতার সংক্ষিপ্তকরণ বিনু হতেই পারে, এটা নিয়ে তো আর প্রশ্ন তোলা যায় না। কিন্তু কি এক তীব্র অস্বস্তি ভীষণভাবে ওলটপালট করে দিতে চায় সুলগ্নাকে। উঁকি মেরে নিজের সন্তানের মুখটা দেখে সুলগ্না। নিশ্চিন্তে ঘুমোচ্ছে ছোট্ট বিনতা। বড় মেয়ের দিকে তাকিয়ে সুলগ্না জিজ্ঞেস করে, তাকিয়েছিল মানে? ওর তো এখনো দৃষ্টি হয়নি ভালো করে। আমায় দেখছিল, আমায় ডাকছিল। কি বলছিস বলতো? ডাকছিল মানেটা কি? মা, বিনু, বিনু আসলে বিনু, বিনু আমায় ডাকছে মা। কথাগুলো ছুঁড়ে দিয়ে মুহূর্তে ছুটে ঘর থেকে বেরিয়ে যায় ঋত্বিকা। এক দৌড়ে সে উঠে আসে সিঁড়ির ঘরের দরজার সামনে। দরজাটা খুলে বিদ্যুতের মতো ঘরে ঢুকে মেঝেতে বসে পড়ে সে। বিনু ঠিকই আছে। গায়ের ওপর থেকে চাদরটা সামান্য সরে গেছে, খালি যেন জেগে উঠেছে। ইস, এই জন্যই ডাকছিলে আমায় না রে? এত কষ্ট করে তোকে ঘুম পাড়ালাম, সেই জেগে উঠলি। আয় ঘুম পাড়িয়ে দি। বলতে বলতে বিনুকে কোলে তুলে নেয় ঋত্বিকা। তার কচি গলায় বেজে ওঠে ঘুম পাড়ানি সুর। দেশে বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। আজ রাতে সুলগ্না চিকেন মাঞ্চুরিয়ান করেছিল। অনেক দিন পর বেশ চেটে পুটে খাবার শেষ করেছে ঋত্বিকা।
তারপর এক দৌড়ে উপরে উঠে গিয়ে বিনুকে ঘুম পাড়িয়ে নিজেও শুতে চলে এসেছে। বড় ঘুম পেয়েছে আজ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটা অদ্ভুত অস্বস্তি হতে শুরু করলো তার। সিঁড়ির চাতালের ঘরে বিনু বোধহয় জেগে গিয়েছে। কিছু একটা কষ্ট হচ্ছে বেচারির। ভাবতে ভাবতেই ব্যাপারটা খেয়াল করলো ঋত্বিকা। আরে, ঘরের এক কোণে দাঁড় করানো ছোট্ট ক্রিকেট ব্যাটটা বোধহয় কিছু ধাক্কা টাক্কা লেগে উল্টে গেছে আর এসে পড়েছে কাছেই শুয়ে থাকা বিনুর গলার উপর। খুব কষ্ট হচ্ছে বিনুর। খোলা চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে কোটর থেকে। আর কিছুক্ষণ তারপরেই দম বন্ধ হয়ে যাবে বিনুর। হাঁপাতে হাঁপাতে ঘুমটা ভেঙে যায় ঋত্বিকার। কি বিচ্ছিরি স্বপ্ন! ঋত্বিকার একবার মনে হলো সিঁড়ির ঘরে গিয়ে দেখে আসে যে বিনু ঠিক আছে কিনা। সেই মতোই বিছানায় উঠে বসে সে। বিছানা থেকে নামার আগেই উল্টো দিকে তাকিয়ে চোখটা আটকে যায় তার। উঠে বসার সঙ্গে সঙ্গেই মায়ের শরীরটা টপকে বিছানার উপাসটা দেখতে পেয়েছে ঋত্বিকা। আর দেখতে পেয়েই পাথর হয়ে গিয়েছে। বনুর চোখ দুটো খোলা, স্থির দৃষ্টিতে সে তাকিয়ে রয়েছে ঋত্বিকার দিকে। কিন্তু অক্ষে কোটর ছেড়ে যেন বেরিয়ে আসতে চাইছে চোখ দুটো। কারণটাও একই সঙ্গে দেখতে পেয়েছে ঋত্বিকা। মায়ের একটা হাত ঘুমের মধ্যেই গিয়ে পড়েছে বনুর গলার উপর। নীল হয়ে আসছে ওর মুখটা। ওমা হাতটা সরিয়ে নাও, ওমা হাতটা সরিয়ে নাও না। দুটো ছোট্ট ছোট্ট হাত দিয়ে মায়ের শরীরটা পাগলের মতো ঝাঁকাতে থাকে ঋত্বিকা। সেই সঙ্গে ডাকতে থাকে অস্থিরভাবে। ধর্মর করে জেগে ওঠে সুলগ্না। চমকে সরিয়ে নেয় নিজের হাত। মেয়েটাকে দ্রুত হাতে কোলে তুলে নেয় এক মরিয়া আকুলতায়। ততক্ষণে একটু একটু করে প্রশ্বাস স্বাভাবিক হচ্ছে ছোট্ট বিনতার। ধীরে ধীরে রং ফিরছে তার মুখে। একটা হাত বাড়িয়ে ঋত্বিকাকে কোলের কাছে টেনে নিতে নিতে সুলগ্না বলল, আজ যদি তোর ঘুমটা না ভাঙতো কি হতো বলতো মা? ভাগ্যিস ভগবান তোর ঘুমটা ভাঙিয়ে দিয়েছিলেন। কথাটা শুনে কেমন যেন চমকে উঠল ঋত্বিকা। মায়ের হাত সরিয়ে এক লাফে খাট থেকে নেমে পড়ল সে। আর তারপরেই এক ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। রিঙ্কা, এই রিঙ্কা, কোথায় যাচ্ছিস রিঙ্কা? সুলগ্না শুনতে পেল সিঁড়ির ওপর থেকে ভেসে আসছে ঋত্বিকার ধূপধাপ পায়ের আওয়াজ। উৎকণ্ঠায় কাঁটা হয়ে সে বসে থাকে খাটের উপর। বেশ কিছুক্ষণ পর ধীর পায়ে ঘরে ঢুকল ঋত্বিকা। কোথায় গিয়েছিলিস তুই? কোথাও না, সংক্ষিপ্ত উত্তর দিয়ে বিছানায় উঠে শটান শুয়ে পড়ে সে। সুলগ্নার মনের মধ্যে কিসের কাঁটা যেন খচখচ করেই চলেছে। তবু কি বলবে বুঝতে না পেরে সেও শুয়ে পড়ে। সিঁড়ির উপরের ঘর থেকে আজকাল প্রায় নামেই না ঋত্বিকা। খাওয়া দাওয়া আর সামান্য কিছুক্ষণ সময় ছাড়া সে সারাক্ষণই ওই ঘরে বসে থাকে দরজা বন্ধ করে। যাতায়াতের সময় প্রায়শই অনর্গল কথার শব্দ পায় সুলগ্না। তার মনের ক্রমবর্ধমান উদ্বেগ যেন কাঁটা বিঁধিয়ে যেতে থাকে ক্রমশ। একদিন বিকেলবেলা সুলগ্না মৃদু হাতে টোকা দেয় সিঁড়ির ঘরের দরজায়। গতবারের মতোই ভেতরের কথার শব্দ বন্ধ হয়ে যায় আজও। এক মুহূর্ত পরে দরজা খুলে দেয় ঋত্বিকা। মুখে কৃত্রিম হাসি টেনে সুলগ্না বলে, এত কি বকছিলিস রে? বিনুকে পড়াচ্ছিলাম। ও পড়ছিল? না, কিছুতেই পড়তে চাইছিল না, খুব দুষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা রিঙ্কা, তোর সঙ্গে না আমার একটা কথা আছে। ঋত্বিকা কোনো উত্তর দেয় না। চোখে প্রশ্ন চিহ্ন নিয়ে সে মায়ের দিকে তাকায়। সুলগ্না নিজের স্বরকে যতটা সম্ভব স্বাভাবিক রেখে বলে, আচ্ছা রিঙ্কা, তুই তো এত বড় হয়েছিস মা, তোর নিশ্চয়ই জানা আছে
যে খেলার পুতুল মানুষ নয়। মানে পুতুল পুতুলই হয়, ওর শরীরের ভেতর শুধু তুলো ছাড়া আর কিচ্ছু থাকে না। আর আমার শরীরে? এ আবার কি কথা রিঙ্কা, তুই তো মানুষ, আমাদের মেয়ে, তোর শরীরে রক্ত, মাংস, হাড়, চামড়া সবই আছে। এটা সত্যি কথা মা? মেয়ের দিকে অবাক চোখে তাকায় সুলগ্না। এমন অদ্ভুত কথা কেন বলছে ঋত্বিকা? ও কি শুনেছে কিছু? কিন্তু কিভাবে? সিনেমার মতো পরপর কিছু দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে সুলগ্নার। দৃশ্যগুলো বেশ কিছু বছর আগেকার। তখন ওদের সংসার একেবারে ছোট, কেবল অরূপ আর সুলগ্না। সন্তানের আশায় বহু ডাক্তার, ধর্মস্থান ঘুরেও নিরাশ হয়ে আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত সন্তান দত্তক নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল ওরা। শহরের এক নামজাদা অনাথাশ্রমের বেবি কটে তখন ঘুমিয়েছিল ছোট্ট ঋত্বিকা, নামহীন, পরিত্যক্ত। বাচ্চাটাকে একবার দেখেই খুব ভালো লেগে গিয়েছিল দুজনের। আশ্রম কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছিল বাচ্চাটাকে নাকি পাওয়া গিয়েছিল অদ্ভুতভাবে। একটা সফটওয়্যার তৈরির কারখানার পিছনের ডাম্পিং গ্রাউন্ডে পড়েছিল সে। একরা শতচ্ছিন্ন তুলোর পুতুলের একটা বুহের মধ্যে একটা তুলোর স্তূপের উপর যত্নে শোয়ানো ছিল, যেন একটা নিশ্চিত নিরাপত্তার বেষ্টনী ওকে ঘিরে রেখেছিল। সেখান থেকেই তাকে উদ্ধার করে আশ্রমের লোকজন। যে জঞ্জালের স্তূপের মধ্যে ঋত্বিকাকে পাওয়া গিয়েছিল, ওকে নিয়ে বাড়িতে আসার পরে সেই জায়গাটা একবার দেখতে গিয়েছিল অরূপ সুলগ্না। অনেকটা জায়গা জুড়ে ছড়ানো তুলো আর প্লাস্টিকের টুকরো। অর্ধসমাপ্ত, ক্ষয়প্রাপ্ত সেই সব খেলার পুতুলের মাঝে একটা পুতুলের মতো সদ্যজাত শিশু পড়ে থাকলে তাকে ওই ছেঁড়া খোঁড়া পুতুলগুলোর থেকে আলাদা করাটাই একটা দুরূহ ব্যাপার। মনে মনে আশ্রম কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছিল ওরা। এই ঘটনার পরে কেটে গিয়েছে বেশ কিছু বছর। অরূপ সুলগ্না দুজনেরই যখন যৌবন প্রায় মধ্যাহ্নের দিকে হঠাৎই বিনতার আসার খবর এলো। এত বয়সের মাতৃত্ব কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল সুলগ্নার দেহে। তা সেসব অবশ্য মিটে গেছে ভালোই ভালোই, কিন্তু উদ্বেগ যেন আর শেষই হচ্ছে না। আর এই মুহূর্তে তাদের উদ্বেগের কারণ তাদের বড় সন্তান ঋত্বিকা। বিনতার আসার খবরে অরূপ আর সুলগ্না যে ভয়টা সবচেয়ে বেশি পেয়েছিল সেটা অবশ্য হয়নি। বিনতাকে মেনে নিতে একেবারেই আপত্তি করেনি ঋত্বিকা, কিন্তু তার আচরণ দিন দিন বড় দুর্বোধ্য হয়ে উঠেছে। শেষ পর্যন্ত এক বন্ধু মারফত একজন শিশু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে কথা বলেছে তারা। তিনি ওদেরকে সন্তানের সঙ্গে খোলাখুলি এই ব্যাপারে আলোচনা করার পরামর্শ দিয়েছেন। একরকম সেই জন্যই সুলগ্নার আজ এই উদ্যোগ। এতক্ষণ পরে ঋত্বিকার প্রশ্নের উত্তর দেয় সে। এভাবে কেন বলছিস মা? তুই একটা মানব শিশু, তোর শরীরে রক্ত মাংস ছাড়া আর কি বা থাকবে? আচ্ছা মা, আমি তোমাদের সন্তান? মুহূর্তে একটা ভয়ানক আশঙ্কার ছায়া নেমে আসে সুলগ্নার চোখে। তার মনে হয় ঘরের আলোটা যেন একবার কেঁপে উঠল খুব জোরে। পায়ের নিচের মাটিটাও দুলে উঠল যেন। না, বিষয়টা এক্ষুনি পরিষ্কার করে দেওয়া দরকার। একটু ঢোক গিলে কথা শুরু করতে যায় সুলগ্না, কিন্তু তার আগেই ঋত্বিকা বলে ওঠে, বিনু এখনো কথা বলতে পারে না ঠিকই, কিন্তু আমি ওর সব কথা বুঝতে পারি। জানো মা, ও আমাকে বলেছে যে আমি নাকি মারা গিয়েছিলাম। ঘরের আলোটা ভয়ানক রকমের কেঁপে ওঠে আবার। একবার, দুবার, তিনবার। সুলগ্না জানে এটা ভোল্টেজের সমস্যা, তা সত্ত্বেও ওর অস্বস্তিটা বেড়েই চলে ক্রমশ। ঋত্বিকার অবশ্য এসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। যেন একটা ঘোরের মধ্যে কথাগুলো বলে যাচ্ছে সে,
সে নিজের মতো বলতে থাকে, সেই গোড় স্থানে যাদের মাঝখানে আমি পড়েছিলাম, যাদেরকে দেখে ওই ছেঁড়া খোড়া পুতুল বলে মনে হয়েছিল, তারাই সেদিন নিজেদের সবটুকু ক্ষমতা দিয়ে আমাকে বাঁচিয়েছিল, জানো মা? ওরা শুধু পুতুল নয় গো, ওরা আমার প্রাণদাতা। আমিও ওদেরই একজন হয়ে গেছি তখন থেকেই। ওরাই নাকি সবাই মিলে পাঠিয়েছে বিনুকে, যাকে এত কষ্ট করে বাঁচিয়ে তুলল, তাকে ছেড়ে কি বেশি দিন থাকা যায় বলো? আর জানো তো মা, দুই বিনু আসলে আলাদা নয়। একজনের সঙ্গে যা হবে আর একজনের সঙ্গেও তাই হবে। মনে আছে মা, আগের দিন রাতে আমি যখন ডেকে দিলাম তোমায়? মেয়ের কথা শুনতে শুনতে এক অজানা আতঙ্কে শিরদাঁড়াটা পাথরে পরিণত হচ্ছিল সুলগ্নার। ঘরের আলোটা যেন পাগল হয়ে গিয়েছে। ক্রমাগত দপদপ করে কাঁপতে কাঁপতে সেটা একেবারেই নিভে যায় হঠাৎ। রিঙ্কা! ঋত্বিকাকে প্রাণপণে আঁকড়ে ধরে সুলগ্না। ঘরে এখন নিশ্ছিদ্র অন্ধকার। কয়েক মুহূর্তের মধ্যেই আবার জ্বলে ওঠে আলোটা, আর সঙ্গে সঙ্গেই একটা আওয়াজকে অনুসরণ করে মা আর মেয়ে দুজনেই চমকে ওঠে। দুজনেরই দৃষ্টি ঘুরে যায় একটা নির্দিষ্ট দিকে। বিনু মানে ঋত্বিকার সেই তুলোর পুতুলটা এতক্ষণ একটা টুলের উপর বসানো ছিল। হঠাৎ করেই এখন কিসের ধাক্কা লেগে বলা যায় না, উল্টে পড়ে গিয়েছে। ঘাড় মুখ গুঁজে একেবারে বীভৎসভাবে এসে পড়েছে মাটিতে। দেখেই বুকটা কেঁপে ওঠে সুলগ্নার, কিন্তু ঋত্বিকার প্রতিক্রিয়ার কাছে সেটা কিছুই নয়। বিনু! একটা তীব্র আর্তনাদ করে ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে যায় ঋত্বিকা। কয়েক সেকেন্ড হতবুদ্ধি হয়ে বসে থেকে দ্রুত পায়ে তাকে অনুসরণ করে সুলগ্নাও। অনেক রাত্রে ক্লান্ত পায়ে সিঁড়ির ঘরে উঠে আসে ঋত্বিকা। বনুকে নিয়ে হাসপাতালে গিয়েছে বাবা মা। দুর্ঘটনাটার সঙ্গে এখনো ঠিক ধাতস্থ হয়ে উঠতে পারেনি সে। আয়া মাসি নাকি কয়েক মিনিটের জন্য ঘরের বাইরে গিয়েছিল, আর তার মধ্যেই নাকি হঠাৎ ঘরের আলোটা গিয়েছিল নিভে। যদিও বনু এখন একটু নড়াচড়া করতে শিখেছে, কিন্তু তা সত্ত্বেও কিভাবে যে অতগুলো বালিশের ব্যারিকেড টপকে ওর নিচে পড়ল, সেটাই বিরাট বড় একটা প্রশ্ন। বাড়িতে এখন শুধু শান্তামাসি আর ঋত্বিকা। খুব ঘুম পাচ্ছে ঋত্বিকার। ঘুম ঘুম চোখেই সিঁড়ির ঘরে ঢোকে সে। সেই সন্ধ্যের পর থেকে এই প্রথমবার ঢুকল সে। বিনু এখনো সেইভাবেই পড়ে রয়েছে। ধীর পায়ে এগিয়ে গিয়ে বিনুর তুলোর শরীরটা নিজের কোলে তুলে নেয় ঋত্বিকা, আর নিতেই ধাক্কাটা লাগে। বিনুর শরীরটা ঠান্ডা, অসম্ভব ঠান্ডা, একখণ্ড বরফের মতো। আর তাছাড়া অদ্ভুত রকমের নিস্পৃহ, ঠিক যেন একটা পুতুলের মতো। ওর মুখটা নিজের দিকে ফিরিয়ে নেয় ঋত্বিকা। সাধারণ মুখ, কিন্তু ঋত্বিকা স্পষ্ট বুঝতে পারে যে এতদিন একটা হালকা হাসির আভাস লেগেছিল ওই মুখে। সেই হাসিটার কোনো চিহ্নই নেই এখন। ধীরে ধীরে ব্যাপারটা যেন বোধগম্য হয় ঋত্বিকার। হাত থেকে বিনুকে ফেলে দিয়ে এক পা করে পিছোতে থাকে ঋত্বিকা। ঘর ছেড়ে বেরিয়ে আসে সে। তারপর আরও পিছোতে থাকে। পিছোতে পিছোতে সিঁড়ির একেবারে প্রান্তে এসে দাঁড়ায় ঋত্বিকা। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে বিনুকে। মাছের মতো খোলা চোখ দুটো নিয়ে ওর দিকে তাকিয়ে রয়েছে বিনু। ভাবলে সেন। আরও এক পা পিছোয় ঋত্বিকা, তারপর আরও এক পা। তারপর আর কিছু মনে নেই।
শেষ হলো আজকের গল্প, লেখিকা মোহনা দেবরায়ের লেখা ক্রীড়নক। কিছু কিছু জিনিসের সঙ্গে আমাদের আত্মিক যোগ তৈরি হয়ে যায় ঠিকই, তবে এতটা যোগ বোধহয় না থাকাই ভালো। আজ গল্প পাঠে এবং ঋত্বিকার চরিত্রে ছিলাম আমি, দেবস্মিতা। সুলগ্নার ভূমিকায় সুচিস্মিতা, শান্তামাসির চরিত্রে শ্রীমতী স্বপ্না বিশ্বাস। আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের প্রত্যেক গল্প আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মরীচিকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।